সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আমাদের আজকের আলোচনার বিষয় কেন একটি সরকার জনপ্রিয়তা হারায়। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন আমাদের দুজন সম্মানিত অতিথি, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। সুলতান মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, তার একটা পরিচয় ছিল, তিনি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এরপরে আছেন জহিরুদ্দিন স্বপন, সাবেক সদস্য এবং সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি। স্বপন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা শুরুতেই বলছিলাম যে আসলে একটি সরকার কেন জনপ্রিয়তা হারায়, বিশেষ করে আমাদের মতো দেশে, তৃতীয় বিশ্বের একটি দেশে 5 বছর যেতে না যেতেই আমাদের দেশে সংকট হয় নানাভাবে, অন্য দেশে খুব কম। আমাদের দেশে সরকার পদ্ধতি, অর্থাৎ নির্বাচনকালীন সরকার কি হবে, সেই গত 20-22 বছর যাবত আমরা লড়াই করছি। এই লড়াইয়ের কুল কিনারা হচ্ছে না। এখন যে মুহূর্তে আমরা কথা বলছি, তখনও কিন্তু আমাদের সামনে সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় সুলতান মনসুর, যেহেতু এই প্রথমবারের মতো দীর্ঘ 8 বছর পর টেলিভিশন টক শোতে প্রথম দেখছি, বিশেষভাবে স্বাগত জানাচ্ছি এই কারণে যে আমরা সৌভাগ্যবান যে 8 বছর পরে সুলতান মনসুরকে আমরা একটা টেলিভিশন টক শোতে পেলাম, এবং বাংলা ভিশনের তরফে আবারও স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম যে আসলে কেন একটা সরকার জনপ্রিয়তা হারায়। মতি ভাই, ধন্যবাদ আপনাকে। এখন ঠিক 8 ঘন্টা পরেই পবিত্র লাইলাতুল বারাত, অর্থাৎ শবে বরাতের রাত সমাগত। এমন একটা পবিত্রতম দিন, এবং গতকাল আমি যে সংগঠনটি করি, বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের 64তম জন্মদিন ছিল। বাংলাদেশের সর্বপ্রাচীন এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দলটি এখন ক্ষমতায় আসেন মহাজোটের সাথে। এরই মধ্যখানে এই পবিত্র সময়ে, এই বিশেষ ক্ষণে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি আমাকে আহ্বান জানিয়েছেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার সংসদীয় মানুষের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আপনাকে এবং যারা এই বাংলা ভিশনের কর্তৃপক্ষ, তাদের সবাইকে, পাশাপাশি আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন দেশের ভিতরে এবং বাইরে বাংলাদেশি ভাই বোনেরা, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং শবে বরাতের এই শুভক্ষণে এবং বাংলাদেশ আওয়ামী লীগের 64তম জন্মদিনের এই শেষ লগ্নে এসে আমি সকলের শুভকামনা করছি, দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনার সামনে উপস্থাপন করতে চাই। যে মূল বিষয়টি নিয়ে আপনি আমাকে বলেছেন, এই বিষয়ে যাওয়ার আগে, যেহেতু আমি 8 বছর পরে, আপনি বলেছেন যে আমি টক শোতে আসিনি, সেটা একটা বিশেষ কারণও ছিল। কিছু কথা না বললে না হয়, কারণ বর্তমান প্রজন্মের কাছে এই কথাগুলো তুলে ধরা উচিত। সে কারণেই কিছু কথা, যেটা হয়তো অনেকেই জানেন, কিছু কথা আমি আপনার মাধ্যমে এবং আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বলতে চাই। সেটা হচ্ছে এই যে আমি রাজনীতি এসেছিলাম, আমি রাজনীতিকে ইমানের অংশ হিসেবে মনে করি। এটা বিশ্বাস থেকে, এটা চেতনাবোধ থেকে। এবং আপনিও ছিলেন সেই সময় আমাদের নেতা, যদিও আজকে আপনি সেই রাজনৈতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন। আপনি যখন সেই সময় নেতা ছিলেন, সেই 1968 সালে যারা আব্দুর রউফ ছাত্রলীগের সভাপতি ছিলেন, সেই সময় ছাত্রলীগ শুরু করেছিলাম স্কুল লাইফ থেকে। সে থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং দীর্ঘ পথ পরিক্রমায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, ছাত্রলীগের কার্যক্রম করে এসে আজকের এই পর্যায়ে আসা। এবং আপনি যেটা বলছেন যে বাংলাদেশের বর্তমান যে সংকট, আমি এ কারণে বলতে চাই, আমাকে একটু অতীতে ফিরে যেতে হবে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে 48 থেকে 71-এর দীর্ঘ সংগ্রাম, 48, 52, 57, 79, 66, 69, 70, 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে আমরা পেয়েছিলাম। জাতির জনকের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে, তারই অনুপস্থিতিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সাহেবের নেতৃত্বে সফল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু সসম্মানে দেশে ফিরে আসেন। এসে তিনি বাংলাদেশে মানুষের কাছে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে যে 2-3টি কথা বলেছিলেন, সেটা ছিল বাংলাদেশের চলার পথে ভিত্তি। প্রথমটি ছিল এই দেশটি হবে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সুইজারল্যান্ড। দ্বিতীয় বলেছিলেন, বিশ্বের মুসলিম দেশের মধ্যে ইন্দোনেশিয়ার পরে হচ্ছে বাংলাদেশ, যেটি হচ্ছে দ্বিতীয় মুসলিম দেশ। তৃতীয় তিনি বলেছিলেন, কারো সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এই হবে বঙ্গবন্ধুর জাতির জনকের ফরেন পলিসি। পাশাপাশি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, যেটা তার 70-এর নির্বাচনী ওয়াদা ছিল। তিনি বলেছিলেন, আমি ওয়াদাবদ্ধের কাছে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো। এবং তিনি বলেছিলেন, 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, বিশেষ করে 195 জন যুদ্ধ অপরাধী সহ আমাদের এদেশীয় যারা 3টি দোষে দোষী
ছিল, যে প্রথম ছিল এই যারা মানুষকে সরাসরি হত্যা করেছে, যারা নারী নির্যাতন করেছে এবং গর্বে জ্বালিয়েছে, তাদের বিচার করা হবে। আপনি যদি লক্ষ্য করেন আজকে এই ইতিহাসের এই ক্ষণে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবের এইগুলো বলার পরে এবং বঙ্গবন্ধুর এই ঘোষণার পরবর্তী এসে 6 থেকে 7 মাসের মাথায় এমন কি ঘটনা ঘটল ডাকসু নির্বাচনকে ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল। ডাকসু নির্বাচন ঘিরে বাংলাদেশ ছাত্রলীগের 70% কর্মী মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে এবং সেই ঢাকা বিশ্ব ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেদিন ছাত্রলীগ দ্বিধাবিভক্ত হয়ে গেল। একটি হল বঙ্গবন্ধুর মুজিববাদকে কেন্দ্র করে, সেখানে দীর্ঘ ইতিহাস। আমি এই কারণে বলছি কথাগুলো, যে বঙ্গবন্ধুর এই কথাগুলোর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এই সিদ্ধান্তের পরে যে বঙ্গবন্ধু সরকারকে এবং বঙ্গবন্ধুকে যেভাবে এক একটা ঘটনার মধ্য দিয়ে, আমার কথা হচ্ছে এই যে বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণের পরপরই একবারে ক্রমান্বয়িকভাবে বাংলাদেশে বঙ্গবন্ধু সরকারের উপর সেদিন কিন্তু আক্রমণ, রাজনৈতিক আক্রমণ আসছিল। জাসদের সৃষ্টি, আপনার এই পরবর্তী পর্যায়ে 1 জানুয়ারি আপনার এই মতিউল এই প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, ভিয়েতনাম দিবস উপলক্ষে সেদিন আপনার ইয়েকে মানে আমি সেটা বলছি এই কারণে, সময় তো কম। তো এইগুলো কারণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সরকারকে অস্থিতিশীল করা হয়েছিল, যার পরিণতিতে এসে একটা মুহূর্তে 1975 সালের 15ই আগস্ট যা জাতির কাছে কাঙ্ক্ষিত ছিল না, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমাদের হারাতে হয়েছিল। চলার পথে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো বঙ্গবন্ধু ভুলও করতে পারেন, কারণ তিনি ফেরেশতা ছিলেন না, তিনি মানুষ ছিলেন, তিনি শয়তানও ছিলেন না। কিন্তু এর মৃত্যু জাতির কাছে বঙ্গবন্ধুর প্রাপ্য ছিল না, আমাদের কারো প্রাপ্য ছিল না। এর মধ্য দিয়েও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছিল, পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করেছিলাম সামরিক শাসন, স্বৈর শাসন, যার বিরুদ্ধে আমাদের ভাই জহিরুদ্দিন সফর সাহেব এখানে আছেন, যদিও তিনি এখন বিএনপি করেন, কিন্তু সেই সময় আমরা একসাথে একই কাফেলায় একই মিছিলে আমরা স্লোগান দিয়ে স্বৈরাচার মুক্ত, ব্যক্তিগত এরশাদ সাহেবের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন ছিল না, একটি ব্যবস্থার বিরুদ্ধে ছিল, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করে আমরা এই গণতান্ত্রিক এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকে আমরা সাকসেসফুল করেছিলাম। এবং এইটা সাকসেসফুল করতে যে, এই সফলতা আনতে যে জাফর, জয়নাল, কাঞ্চন, মুজাম্মেল, দ্বিপাশী শাহ, আওয়ামী লীগের নেতা মইজুদ্দিন, শ্রমিক নেতা তাজুল ইসলাম সহ, রাউফুল বসুনিয়া সহ আমাদের অনেক সাথীকে হারাতে হয়েছিল। এবং 90-এর সেই আন্দোলনের ফল ছিল আজকের এই সরকার, অতীতের সরকার, অর্থাৎ 90 পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা। সেই ব্যবস্থার মধ্যে এসে আজকে আমরা যে বিতর্কগুলো শুনছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিশ্বাস করি, মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এই যে আগামী নির্বাচন মানুষ একটি নিরপেক্ষ ব্যবস্থার মধ্যে চায়। যদিও আমি পত্রিকায় দেখি, কারণ আমি দলের কোন পদবি বহন করছি না, দলের পদবি থেকে গত 4.5 বছর যাবৎ আমাকে দূরে রাখা হয়েছে, যারা যাই হোক নেতৃত্ব পর্যায়ের বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের মানুষের চেতনাবোধ থেকে আমি যা বুঝি, মানুষের সাথে আমার যে যোগাযোগ হয় এবং তাদের অনুরোধে আমাকে টকশোতে আসা, আপনি যারা বলেছেন 8 বছর পরে এসে, এবং কথা বলতে চাই মানুষের পক্ষে, যদিও দলীয় ফোরামে কথা বলার আবার সুযোগ নাই, আপনাদের মধ্য দিয়ে কথা বলতে চাই এবং সেই কথাগুলো যাতে জনগণের কথা হয়। এবং আমি মনে করি আওয়ামী লীগের এই 95% লোক, আওয়ামী লীগ সমর্থিত 95% লোক, তারা চায় আগামী নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে হোক। আওয়ামী লীগের লোক চায়। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন চায়? এই কারণে চায়, যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ থেকে যে লোকগুলোকে 300 আসনের নমিনেশন দেওয়া হবে, তখন আওয়ামী লীগ নেতৃত্ব এবং নমিনেশন বোর্ড খুঁজতে হবে যে কোন আসনে কাকে দিলে তার প্রতিদ্বন্দ্বীকে হারানো যাবে। তখন কর্মীদের মূল্যায়িত হবে, তৃণমূল পর্যায় থেকে কর্মীরা মূল্যায়িত হবে। আর আমি মনে করি সেই ব্যবস্থা থাকবে না। আর যদি কোনো পাতানো নির্বাচন হয়, তাহলে এখান থেকে পাতানো নির্বাচন যদি হয়, তাহলে দেখা যাবে তৃণমূল পর্যায়ের কর্মীদের আস্থাভাজন কোনো লোক নমিনেশন পাবে না। এখান থেকে কুরবানির ঈদের মতো যেমন গরু বিক্রি হয়, ঠিক তেমনি হবে অনেক নমিনেশন বিভিন্নভাবে প্রভাবিত বিক্রি হয়ে যাবে। যেমন আমি বলতে চাই আপনাকে, আমি সিলেট বৃহত্তর সিলেট অঞ্চলের একটি আসনের আমি এমপি ছিলাম, আমার এলাকা থেকে একক আমার নাম এসেছিল গত নির্বাচনে, আমি নমিনেশন পাইনি, এই জন্য আমার কোনো দুঃখ নাই। কিন্তু বৃহত্তর সিলেটের 19টি আসনের মধ্যে এক আসন, যেটি সুনামগঞ্জের এক আসন, রতন নাম, বর্তমান সংসদ সদস্য, আমার ভাই, ছোট ভাই, আমি তাকে দেখি নাই কখনো, আমি তার সাফল্যতা কামনা করি, কিন্তু আমি তাকে আজ পর্যন্ত চিনি না। তাহলে হয় আমি আওয়ামী লীগ করি নাই, এই 43 বছর রাজনীতি করে, আর না হলে সে করে নাই। আমি এখন পর্যন্ত রতন নামে যে ব্যক্তি সুনামগঞ্জ এক আসনের এমপি, তাকে কিন্তু আমি এখন পর্যন্ত চিনি না। ধন্যবাদ জহিরুদ্দিন স্বপন, আপনাকে যে প্রশ্নটা